হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা গ্র্যাভিটেশনের দ্বিতীয় পর্ব অর্থাৎ মহাকর্ষের সেকেন্ড ক্লাসটা আমরা দেখব। এবং আজকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে আছে পেন্ডুলাম বা সরল দোলক এবং সেকেন্ড পেন্ডুলাম বা সেকেন্ড দোলক, পেন্ডুলামের ফর্মুলা এবং এই পেন্ডুলামের সাহায্যে আমরা কিভাবে একটা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি বা কোনো জলাশয়ের গভীরতা ও খনির গভীরতা নির্ণয় করা যায়। পেন্ডুলাম নিয়ে হ্যান্ডেল করতে গেলে আমাদের কী কী জাতীয় সমস্যা বা প্রবলেম দেখা যায়, অর্থাৎ সরল দোলকের স্লো এবং ফাস্ট হয়ে যাওয়া, মহাকর্ষীয় বিভব সম্পর্কে জানব, এস্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ সম্পর্কে আলোচনা করা হবে এবং কোনো একটা সিস্টেম অফ মাসের অর্থাৎ যে সিস্টেমে অনেকগুলো মাস আছে বা ভর রয়েছে তাদের পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সম্পর্কে আলোচনা করা হবে এবং উপগ্রহ বা স্যাটেলাইট সম্পর্কে আলোচনা করা হবে, যা তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে রয়েছে। তাহলে প্রথমে আমরা আলোচনা করব সরল দোলক বা পেন্ডুলাম সম্পর্কে। বস্তুতপক্ষে পেন্ডুলাম বা সরল দোলক কী জিনিস? যদি কোনো একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা সুতোর সাহায্যে, দৃঢ় সুতোর সাহায্যে আমরা কোনো একটা ভরকে জাস্ট ঝুলিয়ে দেই, তাহলে যে সিস্টেমটা তৈরি হয় সেটাকে আমরা পেন্ডুলাম বলে থাকি। যেমন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ফিক্সড পয়েন্ট আছে, সেখান থেকে আমরা একটা সুতোর সাহায্যে একটা ভরকে ঝুলিয়ে দিয়েছি। এবার এই পেন্ডুলাম অ্যাসোসিয়েটেড কিছু কথা আমাদের জানতে হবে। যেমন যে পয়েন্ট থেকে আমরা পেন্ডুলামটাকে ঝুলিয়ে দিয়েছি এটাকে আমরা লম্বন বিন্দু বা পয়েন্ট অফ সাসপেনশন বলি। তাহলে প্রথম আসছে আমাদের পয়েন্ট অফ সাসপেনশন। এখানে যে পয়েন্টটা থেকে আমি পেন্ডুলামটাকে ঝুলিয়েছি এই পয়েন্টটাকে যদি আমি ও নাম দেই তাহলে পয়েন্ট অফ সাসপেনশন আমাদের এখানে ও। এরপর আসছে আমাদের এফেক্টিভ লেন্থ। বা যেটাকে আমরা বলি কার্যকর দৈর্ঘ্য। তাহলে এই পয়েন্ট অফ সাসপেনশন থেকে শুরু করে এই যে মাস যেটাকে আমি ঝুলিয়েছি তার সেন্টার অবধি যে ডিস্টেন্স সেটাকে আমরা বলছি কি এফেক্টিভ লেন্থ বা কার্যকর দৈর্ঘ্য। তাহলে যদি মনে করি এই সুতোর দৈর্ঘ্যটা আমার আছে এল, সুতোর দৈর্ঘ্যটা আমার এল, আর যে মাসটা ঝুলিয়েছি সেই বলটার রেডিয়াস হলো আমার আর, তাহলে এই এল প্লাস আর হলো আমাদের এফেক্টিভ লেন্থ, এটাকে আমরা বলছি এল প্রাইম। এর পরের কোয়ান্টিটি আসছে আমাদের অ্যামপ্লিটিউড বা বিস্তার। দেখো এই দোলকের স্থির পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন, এখানে ছবিতে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনটা হচ্ছে এম পজিশন। তাহলে এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বোথ সাইডে ডান দিক এবং বাম দিকে দোলকটা সর্বাধিক যে দূরত্ব অবধি যেতে পারে সেটাকে আমরা বলবো কি দোলকের বিস্তার। তাহলে এইখানে আমার বিস্তারটা কত ধরতে পারি? অ্যাঙ্গেল এ ও এম, এই অ্যাঙ্গেল এ ও এম আমাদের একটা অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড বা কৌণিক বিস্তার, আর একটা আসছে আমাদের অ্যাঙ্গেল বি ও এম, এগুলো আমাদের অ্যামপ্লিটিউড, মানে ডান দিক এবং বাম দিকে দোলকটা সর্বাধিক আমাদের যে দূরত্ব অবধি যেতে পারছে। এরপরে আসছে আমাদের দোলনকাল বা টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড বা দোলনকাল বলতে আমরা কি বুঝবো? টাইম পিরিয়ড বা দোলনকাল বলতে আমরা বুঝবো ইকুইলিব্রিয়াম থেকে যাত্রা শুরু করে যদি দোলকটি একটা বিস্তার, পরিপূর্ণ বিস্তার কমপ্লিট করে পুনরায় আমার ইকুইলিব্রিয়াম পয়েন্টে ফিরে আসে,
তখন সেটাকে যে টাইমটা লাগে সেটাকে আমরা বলছি টাইম পিরিয়ড। মানে এম থেকে আমার যাত্রা শুরু করবে, এতে পৌঁছাবে, এ থেকে আবার বিতে যাবে, বি থেকে পুনরায় আমার এমে ফিরে আসবে, যে টাইমটা লাগবে এটাকে আমরা বলবো টাইম পিরিয়ড। এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, এরপর আমরা জানবো অ্যামপ্লিটিউড বা বিস্তার। তো অ্যামপ্লিটিউড বলা হয়ে গেছে, আমরা এবার জানবো ফ্রিকোয়েন্সি। বা কম্পাঙ্ক। এক সেকেন্ডে একটা দোলক যতবার আমার পূর্ণ দোলন কমপ্লিট করবে তাকে আমরা বলবো কম্পাঙ্ক। এবং এর ইউনিট কি? কম্পাঙ্কের ইউনিট হলো আমাদের হার্জ। কম্পাঙ্ককে আমরা নিউ অর এন দিয়ে ডিনোট করি। এন ইকুয়াল টু আমাদের 1/t। এই ফর্মুলাটাকে আমরা একটা বক্স দিয়ে দিলাম। এরপরে আমরা সরল দোলকের সূত্রগুলো সম্পর্কে এবার আমরা আলোচনা করব। প্রথমে যেটা জানব যে দোলকের যে টাইম পিরিয়ড, কোনো একটা সরল দোলকের টাইম পিরিয়ড টি দোলকের লেন্থের রুটের সাথে প্রপোর্শনাল হয়। এবং দোলকের টাইম পিরিয়ড 1/√0 প্রপোর্শনাল হয়। আর এই যে দোলকের টাইম পিরিয়ড এটা মাস ইন্ডিপেন্ডেন্ট, মানে দোলকের সাথে সরল দোলকের যে সুতোর সাথে আমরা যে ভরটা ঝুলিয়ে দিয়েছি তার উপর দোলকের পর্যায়কাল নির্ভর করে না। তাহলে এই 1 এবং 2 নং সমীকরণে যদি আমরা যৌগিক ভেদের উপপাদ্যকে কাজে লাগাই তাহলে ভ্যারিজেস তুলে দিয়ে আমাদের একটা ধ্রুবক আসে, এটাকে আমরা 2π বলি। ইট ইজ টি ভ্যারিজেস টি ইকুয়াল টু 2π√L/g। তাহলে আমরা দোলকের টাইম পিরিয়ডের রাশিমালাটা কি পাচ্ছি? টি ইকুয়াল টু 2π√L/g। এটাকে আমি একটা বক্স করে দিচ্ছি। এরপরে আমরা দোলকের সাহায্যে জি এর মান নির্ণয় করার চেষ্টা করব। দেখো আমরা কি পেলাম? আমরা ফার্স্ট ইকুয়েশন পেয়েছি টি ভ্যারিজেস √L, আর সেকেন্ড ইকুয়েশন আমরা পেয়েছি টি ভ্যারিজেস 1/√g, এবং এই দুটোর থেকে কম্বাইন্ড হয়ে আমরা পেয়েছি টি ভ্যারিজেস √L/g অ্যান্ড টি ইকুয়াল টু 2π√L/g। এবার এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি? টি স্কোয়ার ইকুয়াল টু 4π² L/g, অ্যান্ড এখান থেকে আমরা জি এর যে ভ্যালুটা পাচ্ছি 4π² L/t²। তাহলে দোলকের পর্যায়কালের রাশিমালা থেকে আমরা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষীয় ত্বরণের মানটা বের করতে পারছি। এখন
যদি আমি লেন্থের সাথে টি স্কোয়ারের গ্রাফটা, মানে এই ইকুয়েশনটা যদি আমি গ্রাফ করার চেষ্টা করি, এই যেটা আমরা পেলাম টি স্কোয়ার ইকুয়াল টু 4π² L/g, এই ইকুয়েশনটার আমরা যদি গ্রাফ করার চেষ্টা করি তাহলে কেমন আসবে? তোমরা দেখতে পাচ্ছ যে টি স্কোয়ার আমার এল এর সাথে প্রপোর্শনাল, তাহলে অবভিয়াসলি গ্রাফটা আমাদের মূল বিন্দুগামী একটা সরল রেখা হবে। তাহলে আমরা দুটো অ্যাক্সিস এঁকে নিচ্ছি। তাহলে এদিকে যদি আমরা লেন্থ এলকে প্লট করি আর এদিকে যদি আমরা টি স্কোয়ারকে প্লট করি তাহলে আমরা একটা মূল বিন্দুগামী সরল রেখা পাবো, যেহেতু আমরা এই ইকুয়েশনটা থেকে দেখতে পেলাম টি স্কোয়ার রেডিয়াস আমাদের এল হয়। এর পরবর্তীর আলোচ্য বিষয় হলো আমাদের সেকেন্ড পেন্ডুলাম। সেকেন্ড পেন্ডুলাম বলতে কি, যে পেন্ডুলামের আমাদের টাইম পিরিয়ডটা 2 সেকেন্ড বা 2 সেকেন্ড হবে সেটাকে আমরা বলবো সেকেন্ড পেন্ডুলাম, এবং এই সেকেন্ড পেন্ডুলাম আমাদের ফ্রিকোয়েন্সি হবে হাফ হার্জ। তাহলে টাইম পিরিয়ডের যে রাশিমালাটা আমরা পেয়েছি সেটা আমরা পেয়েছি টি ইকুয়াল টু 2π√L/g। এখন টি টাইম পিরিয়ড আমাদের 2 সেকেন্ড, ইট ইজ 2π√L/g, বোথ সাইড স্কোয়ার করলে 4 ইকুয়াল টু 4π² L/g, বোথ সাইডে 4 কেটে গেল। তাহলে এক্ষেত্রে আমি এল কত পাচ্ছি? এল আমি পাচ্ছি g/π²। এখন যদি জি এর ভ্যালু আমি সিজিএসে 981 সেন্টিমিটার/সেকেন্ড² ধরি এবং পাইয়ের ভ্যালু আমরা জানি অ্যাপ্রক্স 3.14, সেটা যদি আমরা বসাই তাহলে আমাদের যেটা আসছে 981 ডিভাইডেড বাই 3.14², এটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের আসছে 99.39 সেন্টিমিটার। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে সেকেন্ড পেন্ডুলামের লেন্থ কিন্তু ফিক্সড। একটা সেকেন্ড পেন্ডুলাম বানাতে গেলে আমাকে 99.39 সেন্টিমিটার দীর্ঘের একটা সুতো নিতে হবে। এবার আমরা আলোচনা করব কিভাবে আমরা সরল দোলকের সাহায্যে কোনো একটা পর্বতের উচ্চতা নির্ণয় করতে পারি। ধরে নেওয়া যাক পর্বতের উচ্চতা হলো আমাদের এইচ। এটা আমরা ধরছি এইচ, আর পৃথিবীর রেডিয়াসটাকে আমরা ধরছি ক্যাপিটাল আর। তাহলে পূর্বেই আমরা পর্বত শিখর মানে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যদি কোনো একটা বস্তুকে নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে অভিকর্ষ ত্বরণের মান আসে জি প্রাইম ইকুয়াল টু gm/r+h², এটা আমরা আগে পেয়েছি। এবং ভূপৃষ্ঠে আমাদের অভিকর্ষ ত্বরণের মান জি ইকুয়াল টু আমরা পেয়েছিলাম gm/R²। এখন একটু আগে আমরা দেখলাম যে দোলকের পর্যায়কাল টি ভ্যারিজেস 1/√g। তাহলে ধরে নিচ্ছি এই পর্বত শিখরে আমাদের দোলকের পর্যায়কালটা টি প্রাইম হয়ে যায়, আর ভূপৃষ্ঠে আমাদের দোলনকাল কত? টি। তাহলে আমরা যদি T'/T করি, T'/T যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? √g/g', এটা আমরা পাবো। এবার আমরা এই ভ্যালুটাকে যদি পুট করে দেই তাহলে আমরা কত পাচ্ছি? যে g/g' করলে g/g' যদি করা হয় তাহলে
আমাদের আসবে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা আমাদের আসবে। তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আমরা পাচ্ছি আর প্লাস এইচ বাই আর, ঠিক। তাহলে টি প্রাইম বাই টি, এটা থেকে আমরা কি পাচ্ছি 1 প্লাস এইচ বাই আর। এখন এটাকে আমি যদি এইচ বাই আর ইকুয়াল টু আমরা পাচ্ছি টি প্রাইম বাই টি মাইনাস 1, সো এইচ ইকুয়াল টু আর ইন্টু টি প্রাইম বাই টি মাইনাস 1। অর্থাৎ পর্বত শিখরে যদি আমাদের দোলনকাল জানা থাকে এবং ভূপৃষ্ঠের দোলনকাল যদি আমাকে বলে দেওয়া থাকে, তাহলে আমরা এইচ ইকুয়াল টু আর টি প্রাইম বাই টি মাইনাস 1 এই ফর্মুলা থেকে পর্বতের উচ্চতা অতি সহজেই বের করতে পারি। তাহলে এই ফর্মুলাটাকে আমরা এবার একটু বক্স করে দিচ্ছি। What we get? H equal to R T prime by T minus 1. ঠিক যেভাবে আমরা সরল দোলকের সাহায্যে পর্বতের উচ্চতা নির্ণয় করেছি, একইভাবে আমরা কোনো খনি বা জলাশয়ের গভীরতাও এই সরল দোলকের সাহায্যে নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে কীরকম হবে? যেহেতু আমরা আগেই পেয়েছিলাম যে যদি জলাশয়ের তলায় গভীরতা আমাদের অভিকর্ষীয় ত্বরণটা জি প্রাইম হয়, আর ভূপৃষ্ঠে যদি আমাদের অভিকর্ষীয় ত্বরণটা জি হয়, তাহলে জি প্রাইম হচ্ছে পিটি at h depth। তাহলে জি প্রাইমটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ গ্র্যাভিটি অ্যাট h ডেপথ, মানে ভূপৃষ্ঠ থেকে h গভীরতায় আমি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটাকে ধরছি জি প্রাইম, আর জি হলো অ্যাক্সিলারেশন অন আর্থ। তাহলে আগে আমরা রিলেশন পেয়েছিলাম জি বাই জি প্রাইম, এটা আমাদের এসেছিল আর বাই আর মাইনাস এইচ। মনে করে দেখো যে আমরা এক্ষেত্রে ওই পৃথিবীর ঘনত্ব দিয়ে রিলেশনটা বের করেছিলাম। এগেইন আমরা যেটা জানি টি ভ্যারিজেস 1 বাই রুট জি হয়। তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি আমি এইচ গভীরতায় যাই, সেক্ষেত্রে যদি আমাদের টাইম পিরিয়ডটা টি প্রাইম হয় আর ভূপৃষ্ঠে যদি আমাদের টাইম পিরিয়ডটা টি হয়, তাহলে আমরা টি বাই টি প্রাইম যেটা আমরা পাবো সেটা পাবো হচ্ছে রুট ওভার জি বাই জি প্রাইম, জি প্রাইম বাই জি। তাহলে এক্ষেত্রে আমরা বিষয়টা কি পাচ্ছি, রুট ওভার আর মাইনাস এইচ বাই আর, বোথ সাইডে স্কোয়ার করে দিতে হবে, টি বাই টি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু আর মাইনাস এইচ বাই আর। এখন এটাকে যদি সিম্পলিফাই করি 1 মাইনাস এইচ বাই আর, এক্ষেত্রে আমাদের তাহলে গভীরতাটা কত আসলো, এইচ ইকুয়াল টু 1 মাইনাস টি বাই টি প্রাইম তার স্কোয়ার ইন্টু আর। তাহলে এই ফর্মুলাটাকেও আমরা এবার একটা বক্স করে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা সরল দোলকে কী কী ত্রুটি দেখা যায় সেই ত্রুটিগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো, এই সরল দোলকের পর্যায়কালটা আমাদের কিসের কিসের বিষয়ের উপর নির্ভর করছিল? আমরা একটু আগেই দেখলাম যে টি ইকুয়াল টু আমাদের 2 পাই রুট এল বাই জি। তাহলে এই সরল দোলকের পর্যায়কালটা আমাদের দোলকের কার্যকর দৈর্ঘ্য এবং অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষীয় ত্বরণের উপর নির্ভর করে। তাহলে যদি কোনো কারণে
এই দোলকের সুতোর দৈর্ঘ্যের পরিবর্তন হয় এবং অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন হয়, তাহলে আমাদের কার উপর প্রভাব পড়ে? দোলকের পর্যায়কালের উপর প্রভাব পড়ে। আমরা যেটা জানি, পৃথিবীর সর্বত্র অভিকর্ষীয় ত্বরণের মান সমান হয় না। অক্ষাংশ ভেদে, উচ্চতা ভেদে, গভীরতার ক্ষেত্রে আমাদের অভিকর্ষীয় ত্বরণ পরিবর্তন হয়। তাহলে বিভিন্ন স্থানে আমাদের দোলকের দোলনকালও পরিবর্তন হবে, অর্থাৎ দোলকটি স্লো অথবা ফাস্ট হয়ে যাবে। ঠিক একইভাবে উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে তাপীয় প্রসারণের কারণে দোলকের সুতোরও দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে। যদি আমরা একটা মেটালের তারের সাহায্যে ঝুলিয়ে দিই, তাহলে কী হবে? উষ্ণতার পরিবর্তনের ফলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের হ্রাস হবে। তার ফলে আমাদের কী হবে? দোলনকাল কমে যাবে বা বেড়ে যাবে। এই ক্যালকুলেশনগুলো আমাদের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দুটো ক্ষেত্রে এরর পাচ্ছি। একটা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ, আরেকটা আমাদের আসছে চেঞ্জ ইন জি। তাহলে প্রথমে আমরা দৈর্ঘ্যের পরিবর্তনের জন্য আলোচনা করছি। তাহলে কেস 1 আমাদের চেঞ্জ ইন লেন্থ। ধরে নিলাম যখন দোলকের লেন্থটা এল, তখন আমাদের পর্যায়কাল হলো ক্যাপিটাল টি, এবং এটা আমাদের কারেক্ট টাইম। এখন দোলকের লেন্থটা আমার কোনো না কোনো কারণবশত এল প্লাস ডেল্টা এল হয়েছে, এটা আমাদের এল প্রাইম, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। এখন আমরা যেটা জানি, টাইম পিরিয়ড কী হয়? টাইম পিরিয়ড দৈর্ঘ্যের রুটের সমানুপাতিক। তাহলে যখন আমাদের এই দৈর্ঘ্যটা এল প্রাইম, তখন যদি টাইম পিরিয়ডটা আমাদের টি প্রাইম হয়, তাহলে আমরা টি প্রাইম বাই টিকে কী লিখতে পারি? টি প্রাইম বাই টিকে আমরা লিখতে পারি রুট ওভার এল প্রাইম বাই এল। ইয়েস অর নো? এবার আমি এল প্রাইমের জায়গায় লিখব এল প্লাস ডেল্টা এল বাই এল। এবার যদি এটাকে সিম্পলিফাই করা হয়, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস হাফ ডেল্টা এল বাই এল। যেহেতু ডেল্টা এল বাই এলটা খুব ক্ষুদ্র, তাই আমরা এখান থেকে কী করেছি? হায়ার টার্মগুলোকে নেগলেক্ট করে দিয়েছি। এখন রেট অফ চেঞ্জ কত হবে? যতটা রেট অফ চেঞ্জ হবে ঘড়িটা ততটা স্লো বা ফাস্ট হয়ে যাবে। তাহলে রেট অফ চেঞ্জ কত? টি প্রাইম মাইনাস টি ডিভাইডেড বাই টি, এটা। তাহলে এটা আমাদের কত হবে? 1 মাইনাস টি প্রাইম বাই টি মাইনাস 1। টি প্রাইম বাই টি আমি জানি মাইনাস 1 প্লাস হাফ ডেল্টা এল বাই এল। এর থেকে যদি মাইনাস 1 করে দিই, আমাদের পড়ে থাকবে হাফ ডেল্টা এল বাই এল। তাহলে এটা আমাদের কি দেখাচ্ছে? যে প্রতি সেকেন্ডে ঘড়িটা কতটা স্লো হয়ে যাচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে ঘড়িটা আমাদের হাফ ডেল্টা এল বাই এল পরিমাণ স্লো হয়ে যাবে। এটা তো হলো আমাদের 1 সেকেন্ডে। তাহলে যদি ঘড়িটা সারা দিনে আমাদের যদি ডেল্টা টি পরিমাণ স্লো হয়ে যায়, তাহলে এই ডেল্টা টিটা কত হবে? এই হাফ ডেল্টা এল এর সাথে আমাদের 86,400 সেকেন্ডকে গুণ করতে হবে। অর্থাৎ আমরা যেটা পাবো এক্ষেত্রে 43,200 ডেল্টা এল। এত পরিমাণ ঘড়িটা আমাদের সারা দিনে স্লো হয়ে যাবে। এখন আমরা অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তনের ফলে দোলকের পর্যায়কালে কি পরিবর্তন হয় সেটা দেখব। ধরে নিচ্ছি আমাদের দোলকের ক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণটা কোনো কারণে জি থেকে পরিবর্তিত হয়ে জি মাইনাস ডেল্টা জি হয়েছে।
তাহলে এখন আমাদের নতুন অভিকর্ষীয় ত্বরণ জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ডেল্টা জি, এবং আমরা এটা পেয়েছি যে দোলকের পর্যায়কাল টি রুট জি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখন টি প্রাইম বাই টি এটা যদি আমরা করি তাহলে কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এটা রুট ওভার জি বাই জি প্রাইম। যদি এবার ভ্যালুটা আমি পুট করি জি প্রাইমে, জি বাই জি মাইনাস ডেল্টা জি, এটা আমরা পাচ্ছি। এবার উপর নিচে যদি আমি জি দিয়ে ভাগ করে দেই তাহলে এটা আমাদের আসবে 1 বাই জি মাইনাস ডেল্টা জি বাই জি হোল টু দি পাওয়ার হাফ। আর টি প্রাইম বাই টিটাকে আমরা তারপর লিখতে পারবো 1 মাইনাস ডেল্টা জি বাই জি হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা আমরা লিখতে পারবো। তাহলে এর যদি বাইনোমিয়াল এক্সপেনশন করি আর হায়ার টার্মগুলোকে নেগলেক্ট করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা পাবো 1 প্লাস হাফ ডেল্টা জি বাই জি। এখন টাইম পিরিয়ডের পরিবর্তনটা আমাদের কত হবে, টি প্রাইম মাইনাস টি বাই টি, দ্যাট ইজ টি প্রাইম বাই টি মাইনাস 1, দিস ইজ আওয়ার হাফ ডেল্টা জি বাই জি। তাহলে এই অ্যামাউন্ট কী হবে, ঘড়িটা আমাদের স্লো হয়ে যাবে পার সেকেন্ডে। তাহলে প্রতি সেকেন্ডে আমার ক্ষুদ্র ডেল্টা জি পরিমাণ গ্র্যাভিটির যদি চেঞ্জ হয় তাহলে টাইম পিরিয়ডটা আমাদের কতটা চেঞ্জ হচ্ছে, টি প্রাইম মাইনাস টি বাই টি, সেটা আমরা পেলাম হাফ ডেল্টা জি বাই জি। এখন যদি আমি 24 আওয়ার্সকে কনসিডার করি বা একটা দিনকে পুরোপুরি কনসিডার করি তাহলে সারা দিনে দোলকটা কতটা স্লো হয়ে যাবে, তাহলে আমাকে কী করতে হবে, এই হাফ ডেল্টা জি বাই জি এটার সাথে আমার সারা দিনের পরিমাণটা 86,400 সেকেন্ডকে গুণ করতে হবে। তাহলে আমাদের চেঞ্জটা কত দাঁড়ালো, তাহলে আমাদের চেঞ্জ দাঁড়ালো 43,200 ডেল্টা জি বাই জি। এই অ্যামাউন্ট আমাদের ঘড়িটা সারা দিনে স্লো হয়ে যাবে। এরপরে আমরা মহাকর্ষীয় বিভব সম্পর্কে আলোচনা করব। তার আগে একটা জিনিস বুঝতে হবে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড কাকে বলে। মহাকর্ষীয় বিভব আলোচনা করার আগে আমরা আলোচনা করব গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে। দেখো, এটা সহজে বোঝার জন্য আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, যে কোনো একটা স্থানে যদি একটা কিউ চার্জ রেখে দেওয়া হয় তাহলে তার পাশে একটা নির্দিষ্ট ক্ষেত্র বরাবর এই কিউ চার্জটা তার প্রভাব বিস্তার করে, যার ফলস্বরূপ এই ক্ষেত্রের আওতায় যদি অন্য কোনো একটা আধানকে নিয়ে আসা হয়, সেটা পজিটিভ আধান বা নেগেটিভ আধান যাই আনি না কেন, তার উপর এই কিউ চার্জ একটা আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব বিস্তার করে। তাহলে এই কিউ আধানটি তার নিজের চারিদিকে যে ক্ষেত্র বরাবর তার প্রভাবটা বিস্তার করেছিল সেটাকে আমরা ছোটোবেলায় পড়ে এসেছি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বলে, বা তড়িৎ ক্ষেত্র বলে পড়ে এসেছি। ঠিক একইভাবে যদি কোনো একটা মাস এম হয় তাহলে এই এম মাস তার চারপাশে একটা নির্দিষ্ট আওতায় থাকা অন্য কোনো ভরকে আকর্ষণ করতে পারবে। সাপোজ এখানে যদি একটা এম প্রাইম মাস রেখে দেওয়া হয় তাহলে এই এম প্রাইম মাসের উপর এম মাসটা একটা বল প্রয়োগ করবে। তাহলে এই এম মাস তার চারিদিকে যে ক্ষেত্র বরাবর তার মহাকর্ষের বলের প্রভাব বিস্তার করে তাকে আমরা কি বলছি, এই এম মাসের মহাকর্ষীয় বলক্ষেত্র বা গ্র্যাভিটেশনাল ফিল্ড। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফিল্ড ইন্টেন্সিটি বা ক্ষেত্র প্রাবল্য কী। অবভিয়াসলি এক্ষেত্রে এটা আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। মানে কি, কোনো একটা জায়গায় আমার এম মাস আছে, এই এম মাস চারিদিকে তার যে মহাকর্ষীয় ক্ষেত্রটা তৈরি করেছে সেই ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা ইউনিট মাসকে নিয়ে আসি তাহলে এই ইউনিট মাসটা এই
মহাকর্ষীয় বলক্ষেত্রে যে বল অনুভব করবে তাকে আমরা বলবো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ডেফিনেশন কি বলবো? মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা একক ভরকে রেখে দিলে সেই একক ভরটির উপর যে মহাকর্ষীয় আকর্ষণ বল ক্রিয়াশীল হয় তাকে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলি। এটাকে আমরা ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করছি। ক্যাপিটাল ই ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল ফোর্স বাই মাস, স্মল এম মাস। তাহলে আমরা ফোর্সের রাশিমালাটা কি পেয়েছিলাম? যদি আমি এখানে একটা ক্যাপিটাল এম মাস রেখে দেই তাহলে আমাদের ফোর্সের রাশিমালাটা কত হবে? জি ক্যাপিটাল এম স্মল এম, আর এদের মধ্যে ডিস্টেন্স যদি আর হয় তাহলে আর স্কোয়ার। তাহলে ক্যাপিটাল এফ বাই স্মল এম এটা কত আমাদের? জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা ই এর ম্যাগনিটিউড কত পেলাম? জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। যদি ভেক্টর ফরম্যাটে লিখি ই ভেক্টর ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার আর ক্যাপ। এটা হলো আমাদের মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাহলে ক্ষেত্র প্রাবল্যের ইউনিট আমাদের কি আসছে? ক্ষেত্র প্রাবল্যের ইউনিট যদি এসআইএ বলি, এসআইএ হচ্ছে নিউটন পার কেজি, আর সিজিএস ইউনিটটা আমাদের কত পেলাম? ডাইন পার গ্রাম। এটা আমরা পেলাম। আর ডাইমেনশনটা কি? মাত্রাটা আমাদের হবে এল টি ইনভার্স, কারণ ফোর্সকে আমরা মাস দিয়ে ডিভাইড করেছি। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির মাত্রা আমাদের ত্বরণের মাত্রার সমান হয়। এরপরের আমাদের আলোচ্যের বিষয় হলো মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব কি বলছে? একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে তাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। ধরে নিলাম একটা ক্যাপিটাল এম মাস আছে, এটা এর চারপাশে তার এই মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে এই মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে অসীম দূরত্ব থেকে যদি আমি একটা 1 ইউনিট মাসকে নিয়ে আসতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটাকেই আমরা বলবো কি? মহাকর্ষীয় বিভব বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে পোটেনশিয়াল আমরা কি করে বের করব? ধরে নিচ্ছি যে এই এম মাসটা রয়েছে, এর থেকে এক্স ডিস্টেন্স দূরে কোনো একটা টাইমে আমার ইউনিট মাসটা আছে। তাহলে এক্স ডিস্টেন্স দূরে যখন আমার এই ইউনিট মাসটা ছিল তখন এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলটা কত আমাদের? জি এম বাই এক্স স্কোয়ার। এখন এই এক্স থেকে যদি আমি ক্ষুদ্র সরণ ডিএক্স পোটেনশিয়ালের দিকে এগোই তাহলে আমাদের ক্ষুদ্র ওয়ার্ক ডান ডিডাব্লিউটা কত হবে? এই ক্ষুদ্র ওয়ার্ক ডান ডিডাব্লিউ আমাদের তখন হবে এফ ডট ডিএক্স। এটাকে আমরা বলতে পারবো জি এম বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন আমি অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রে আর ডিস্টেন্স দূরত্বে আমি ওই একক ভরটাকে নিয়ে আসতে চাইছি। তাহলে আমাদের সেক্ষেত্রে মোট কৃতকার্য ডাব্লু হবে ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ডিডাব্লু। এবার এটাকে যদি আমি ভ্যালু পুট করি, ইনফিনিটি টু আর জিএম বাই এক্স স্কোয়ার ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা করলে আমরা পাবো ডাব্লু ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর। এই মাইনাস জিএম বাই আরটাই হলো আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা ভি। তাহলে ভি সমান সমান আমরা পাচ্ছি মাইনাস জিএম বাই আর। অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে আমাদের পোটেনশিয়াল বা মহাকর্ষীয় বিভবের মান হবে মাইনাস জিএম বাই আর। তাহলে ফর্মুলাটাকে আমরা এবার বক্স করে দিচ্ছি। এখন যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আমাকে পোটেনশিয়ালের ভ্যালু বলতে বলে তাহলে আমাদের পোটেনশিয়ালের ভ্যালু কত হবে? সেক্ষেত্রে আমাদের পোটেনশিয়ালের ভ্যালু হয়ে যাবে ভি ইকুয়াল টু মাইনাস জিএম
পৃথিবীর ব্যাসার্ধ প্লাস এইচ হাইট। তাহলে এটা আমরা পাচ্ছি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো একটা একক ভরের বস্তু রাখলে তার জন্য যে পোটেনশিয়ালটা সেটা। তাহলে এটাকেও আমরা এবার একটা বক্স দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মান অলওয়েজ নেগেটিভ হবে, এবং যত আমি দূরে যাব এর মান বাড়তে থাকবে, এবং যখনই আমি ইনফাইনাইট ডিস্টেন্সে চলে যাব তখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা আমাদের জিরো হয়ে যাবে। মানে দূরত্ব বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মানও বাড়তে থাকছে, এবং অসীম দূরত্বে গিয়ে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মানটা জিরো হচ্ছে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে আলোচনা করব। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলতে কী বোঝাবো? যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি বলতে আমরা কী বুঝি? যে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে একক ভরকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়েছে সেই কাজের মোট পরিমাণটা ওই মানে বস্তুকণা বা ভরের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়ে থাকে। এখন এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে আমরা ইপি দিয়ে ডিনোট করি। এই ইপিটা কি? ইপিটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল ইনটু মাস হয়ে থাকে। এখন পোটেনশিয়াল এনার্জির রাশিমালাটা আমি কত পেলাম? মাইনাস জি ক্যাপিটাল এম বাই আর, আর এদিকে যদি বস্তুর মাস স্মল এম হয় তাহলে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইপির ভ্যালু কত পেলাম? মাইনাস জি এম এম বাই আর, এটা পেলাম। এখন পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এই উচ্চতা উপরে কল্পনা করা হয় তাহলে এটা হলো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ আর, আর এখান থেকেও যদি আমি এই উচ্চতাতে কোনো একটা বিন্দুতে স্মল এম ভরের মাস রাখি তাহলে এক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল এনার্জিটা কত হবে? এক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল এনার্জি ইপি সমান সমান আমাদের হবে জি ক্যাপিটাল এম স্মল এম আর প্লাস এইচ। আর যদি এই এম ভরের বস্তুটা পৃথিবীর খুব কাছাকাছি হয়, দ্যাট মিন্স আর মাচ গ্রেটার দ্যান অফ এইচ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ইপিটা হবে মাইনাস জি এম এম বাই আর। এগেইন আমরা স্মল জি এর ভ্যালু কী পেয়েছিলাম? জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। বোথ সাইডে যদি আর দিয়ে গুণ করি আর জি ইকুয়াল টু জি এম বাই আর পাবো। তাহলে এই জি এম বাই আরের জায়গায় আমি আর জি বসিয়ে দিচ্ছি। তাহলে পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা আমি কত পাচ্ছি? ইপি ইকুয়াল টু মাইনাস এম জি আর, এটা আমরা পাবো। দেখো, আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় কোনো একটা স্মল এম ভরের বস্তুকে যদি তুলে নিয়ে যেতে হয় তখন আমরা পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত আগে জানতাম? যে এমজিএইচ। তাহলে এই এমজিএইচটা কীভাবে আসে আমরা একটু দেখে নিই। এইমাত্র আমরা এই উচ্চতায় কোনো একটা বস্তুর স্থিতিশক্তি রাশিমালা দেখলাম ইপি ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, এটা আমরা দেখেছি। তাহলে এক্ষেত্রে নিচের থেকে আমি আর কমন নিয়ে নিলে মাইনাস জি এম এম বাই আর কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস এইচ বাই আর হচ্ছে, ঠিক? তাহলে এক্ষেত্রে মাইনাস জি এম এম বাই আর উপরে নিয়ে গিয়ে বাইনোমিয়াল এক্সপেনশন করলে 1 মাইনাস এইচ বাই আর, এটা আমরা পেলাম। ভিতরে গুণ করলে মাইনাস জি এম এম বাই আর মাইনাস জি এম এম এইচ বাই আর, এটা আমরা পাচ্ছি আর স্কোয়ার। তাহলে আমরা জি সমান সমান জানি জি এম বাই আর স্কোয়ার
সেটা যদি ইকুয়েশনে পুট করি তাহলে ইপি আমি পেয়ে যাব মাইনাস জি এম এম বাই আর মাইনাস এম জি এইচ প্লাস এম জি এইচ। তাহলে এই মাইনাস জি এম এম বাই আর এটা কি? ভূপৃষ্ঠে আমাদের স্থিতিশক্তি, আর এই এম জি এইচটা আমাদের এইচ উচ্চতায় বস্তুকণার স্থিতিশক্তি। যখন আমরা ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকণাকে এইচ উচ্চতায় নিয়ে যাই তখন আমরা ভূপৃষ্ঠের স্থিতিশক্তি বা কে শূন্য ধরি, এটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু জিরো ধরে নেওয়া হয়। তাই আমরা বলে থাকি যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো বস্তুর স্থিতিশক্তি ইপি সমান সমান এম জি এইচ হয়ে থাকে। আমরা একটু বক্স করে দেবো। এর পরবর্তীতে আমরা দেখব গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ফর আ সিস্টেম অফ পার্টিকেল। একটু আগে আমরা দেখেছিলাম একটা বস্তুর ক্ষেত্রে, এবার যদি একটা টোটাল সিস্টেমের কথা ধরে নেওয়া যায় তাহলে আমরা তার পোটেনশিয়াল এনার্জিকে কনসিডার করব। আমরা এখানে একটা সিম্পলিফাইড সিস্টেম অর্থাৎ তিনটে মাসের সিস্টেম নিয়ে কথা বলবো। তাহলে তিনটে মাসের সিস্টেম নিয়ে যদি কথা বলি, ধরে নিলাম প্রথমে এখানে কোনো মাস ছিল না, একটা মাস আনা হয়েছে, সেটা হলো m1। তাহলে এখানে প্রথমে একটা m1 মাস আনা হয়েছে, তারপরে আরেকটা মাস আনা হয়েছে, সেটা হলো আমাদের m2। তাহলে এই m1 এর ক্ষেত্রে m2কে আনলে এদের মধ্যে একটা ইন্টারাকশন ফোর্স কাজ করবে। তাহলে এদের মধ্যে যদি আমাদের ডিস্টেন্সটা r1 হয়, তাহলে যদি এই m2 মাসকে আনার জন্য কৃতকার্য w2 হয়, তাহলে এই w2-র ভ্যালু কত হবে? w1, m2 মাসকে আনার জন্য যদি আমাদের কৃতকার্য w1 হয়, তাহলে w1-এর ভ্যালু কত হচ্ছে? w1-এর ভ্যালু হবে আমাদের মাইনাস জি m1 m2 বাই r1। এখন আমরা আরেকটা মাস যদি m3-কে নিয়ে আসি, তাহলে এই m3-র উপর আমাদের কি হবে? m3-র উপর কিন্তু দুটো ফিল্ড কাজ করবে। কার? এই m1-এর ফিল্ডও কাজ করবে এবং m2-র ফিল্ডও কাজ করবে। তাহলে এই m3-কে আনতে গেলে আমাকে m2 ফিল্ডের রেসপেক্টেও আনতে হবে এবং m1 ফিল্ডের রেসপেক্টেও আনতে হবে। সেক্ষেত্রে আমাদের কৃতকার্য কটা হবে? দুটো কৃতকার্য হবে। ধরে নিচ্ছি m2-র ফিল্ড, এই যখন m3-কে আনছি তখন m2-র ফিল্ডের জন্য কৃতকার্য আমাদের হচ্ছে w2। তাহলে সেক্ষেত্রে যদি m3 আর m2-র মধ্যে ডিস্টেন্স আমাদের r2 হয়, তাহলে w2-র ভ্যালু কত হবে? মাইনাস জি m2 m3 বাই r2। আর সিমিলার ওয়েতে যদি m1 আর m3-র মধ্যে ডিস্টেন্সটা আমাদের r3 হয়, তাহলে আমাদের এক্ষেত্রে ওয়ার্ক ডান হবে w3 ইকুয়াল টু মাইনাস জি m1 m3 বাই r3। ঠিক? তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? ইপি ইকুয়াল টু w1 প্লাস w2 প্লাস w3। এটা যদি আমরা বসিয়ে দেই তাহলে আমাদের মাইনাসটা যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকছে? জি m1 m2 বাই r1 প্লাস জি m2 m3 বাই r2 প্লাস জি m1 m3 বাই r3। এটা আমাদের থাকছে এবং আমাদের পরীক্ষার ক্ষেত্রে এটুখানি পড়লেই হবে। এর থেকে বেশি মাস সিস্টেম নিয়ে কাজ করা তোমাদের সিলেবাস বহির্ভূত। বড়জোর 3টের থেকে তোমাদের 4টে পার্টিকেল নিয়ে করতে দিতে হতে পারে, এর থেকে বেশি তোমাদের দেবে না। এর পরবর্তীতে আমরা স্থির কক্ষপথে
উপগ্রহের স্থিতিশক্তি সম্পর্কে জানবো, মানে যা টোটাল এনার্জি অফ আ অরবাইটিং স্যাটেলাইট সম্পর্কে জানবো। মনে করা যাক পৃথিবী থেকে এই উচ্চতায় একটা এম ভরের স্যাটেলাইট মুভ করছে, তাহলে সেক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল এনার্জিটা কত হবে? সেক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল এনার্জিটা আমরা একটু আগে পেয়েছি, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। স্মল এমটা কি? মাস অফ দ্য স্যাটেলাইট। ঠিক। এখন পৃথিবীর চারিদিকে এই উচ্চতায় নিচ কক্ষপথে যদি স্যাটেলাইটটিকে ঘুরতে হয় এবং স্যাটেলাইটের যদি আমাদের অরবাইটাল ভেলোসিটি v0 হয়, তাহলে আমরা জানি যে স্যাটেলাইট এবং পৃথিবীর মধ্যে যে মহাকর্ষীয় বল কাজ করবে সেটা অভিকেন্দ্র বলের সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি এম v0 স্কোয়ার বাই আর প্লাস এইচ। এটা আমাদের কি হবে? জি এম এম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার হবে। বোথ সাইড থেকে আমাদের এম কেটে গেল, এই আর প্লাস এইচের সাথে এ স্কোয়ার কেটে গেল, তাহলে এই v0 স্কোয়ারটা আমাদের আসছে জিএম বাই আর প্লাস এইচ। এখন পৃথিবীর চারিদিকে যখন সে v0 ভেলোসিটি নিয়ে ঘুরছে তখন তার গতিশক্তিটা বা কাইনেটিক এনার্জি যদি আমাদের ইকে হয়, এটা আমাদের কাইনেটিক এনার্জি হয়, তাহলে এই কাইনেটিক এনার্জির ভ্যালু কত? হাফ এম v0 স্কোয়ার। এবার যদি এই ভ্যালুটাকে আমরা পুট করে দেই তাহলে আমরা কত পাচ্ছি? হাফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। এটা আমরা পাচ্ছি। এটা আমাদের কাইনেটিক এনার্জির রাশিমালা। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা আমি কত পেলাম? পোটেনশিয়াল এনার্জি ইপি পেলাম আমরা এটা, আর কাইনেটিক এনার্জি ইকে আমরা পেলাম এটা। এবার এই দুটো এনার্জির যোগফলটাই হলো আমাদের টোটাল এনার্জি। তাহলে টোটাল এনার্জি আমাদের কত আসছে? তাহলে টোটাল এনার্জি এটা আমাদের হচ্ছে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা আমাদের মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ, আর কাইনেটিক এনার্জি আমাদের আসলো হাফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2 আর প্লাস এইচ। এটা আমাদের টোটাল এনার্জি ই এর রাশিমালা, আর এটা আমাদের একটা ক্লোজ সিস্টেমকে ফর্ম করে। দেখো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমাদের পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ, বাট কাইনেটিক এনার্জিটা আমাদের পজিটিভ। তার মানে যত আমি দূরে যাব পোটেনশিয়াল এনার্জি বাড়তে শুরু করবে এবং অসীমে গিয়ে শূন্য হয়ে যাবে। আর ঠিক একইভাবে আমাদের কাইনেটিক এনার্জিটা প্রথমে বেশি ছিল এবং আমি যত দূরে যেতে থাকবো তত কাইনেটিক এনার্জিটা কমতে থাকবে এবং অসীম দূরত্বে গিয়ে শূন্য হবে। যদি আমি এনার্জির সাথে ডিস্টেন্সের কার্ভ করি তাহলে কার্ভটা কীরকম আসবে? তাহলে কার্ভটার জন্য আমি একটু কার্ভ এঁকে নিচ্ছি। তাহলে এটা আমাদের রেফারেন্স পয়েন্ট, আর এখান থেকে আমি ডিস্টেন্সটাকে কভার করছি। তাহলে কাইনেটিক এনার্জিটা আমার পজিটিভ থেকে ধীরে ধীরে যত আর বাড়বে জিরোর দিকে যেতে থাকবে এবং পোটেনশিয়াল এনার্জির দূরত্বের সাথে আমাদের বাড়তে 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 জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে এটা আমাদের কাইনেটিক এনার্জি ইকে, এটা আমাদের পোটেনশিয়াল এনার্জি ইপি। এদিক বরাবর আমি এনার্জি প্লট করেছি আর এক্স অ্যাক্সিস বরাবর আমি ডিস্টেন্স আরকে প্লট করে দেখিয়েছি। ঠিক আছে, এবার আমরা মুক্তিবেগের রাশিমালা সম্পর্কে আলোচনা করব।
তার আগে জানবো মুক্তিবেগ কাকে বলে। যদি কোনো একটা বস্তুকে একটা সার্টেন ভেলোসিটি দিয়ে যদি আমি ছুঁড়ে মারি, তাহলে বস্তুটি যদি আর পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রের মধ্যে ফিরে না আসে, অর্থাৎ বস্তুটি অভিকর্ষীয় ক্ষেত্র থেকে মুক্তি লাভ করে, সেই ন্যূনতম ভেলোসিটিটাকে আমরা বলবো মুক্তিবেগ। অর্থাৎ যে বেগে ছুঁড়ে দিলে বস্তুটা পৃথিবীর অভিকর্ষীয় বলের ক্ষেত্রের বাইরে চলে যাবে। এবার যদি আমাকে সংজ্ঞা বলতে হয় তাহলে কি বলবো? সর্বনিম্ন যে বেগে কোনো একটা বস্তুকে উপরের দিকে উৎক্ষেপণ করলে বস্তুটি আর কখনোই ভূপৃষ্ঠে ফিরে আসবে না, অর্থাৎ বস্তুটি পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যাবে, তখন তাকে আমরা বলি মুক্তিবেগ। মুক্তিবেগকে আমরা ভি স্মল ই দিয়ে ডিনোট করে থাকি। এটাকে আমরা ভি সাফিক্স স্মল ই দিয়ে ডিনোট করি। এবার মুক্তিবেগের রাশিমালাটা যখন আমরা প্রতিষ্ঠা করব, তখন আমরা শক্তির সংরক্ষণ নীতিকে কাজে লাগিয়ে মুক্তিবেগের রাশিমালাটা প্রতিষ্ঠা করতে পারি। তাহলে কি? কনজারভেশন অফ এনার্জি দিয়ে আমরা মুক্তিবেগের রাশিমালাটা প্রতিষ্ঠা করব। তাহলে যদি মনে করি যে বস্তু কণাটার মাস হলো এম এবং আমাদের আর্থের মাস ক্যাপিটাল এম আর আর্থের রেডিয়াস ক্যাপিটাল আর, তাহলে পৃথিবীর উপর যখন বস্তুটি ছিল তখন তার উপর স্থিতিশক্তি কত? এটাকে আমরা নাম দিচ্ছি EP1। এটা আমাদের হবে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আমাদের আর স্কোয়ার, সরি জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এটা আমাদের পোটেনশিয়াল এনার্জি। এখন যদি বস্তুটা আমাদের মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যায়, অর্থাৎ অসীমে চলে যায়, সেক্ষেত্রে কি হবে? বস্তুর আর কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের পোটেনশিয়াল এনার্জি EP2 অ্যাট r টেন্স টু ইনফাইনাইট। ডিস্টেন্সটা ইনফাইনাইট হয়ে গেলে আমরা জানি EP2 তাহলে এই যে নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি থেকে জিরো হচ্ছে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি কতটা বাড়ছে, এটাকে আমরা বলতে পারি ডেল্টা ইপি। এই ডেল্টা ইপি কী হবে আমাদের? EP2 মাইনাস EP1, দ্যাট ইজ জিরো মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়ে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এটা আমাদের হবে। এখন বস্তু কণাটাকে তো আমি ভিই ভেলোসিটি দিয়ে ছুড়ে দিয়েছি, এই ভেলোসিটিটা দিয়ে ছোড়ার ফলে আমাদের যে কাইনেটিক এনার্জি বস্তুটা লাভ করলো সেটা কত? সেটাকে আমরা বলছি EK। সেটা হবে হাফ এম ভি স্কোয়ার। এখন শক্তির সংরক্ষণ নীতি অনুসারে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি বা শক্তির সংরক্ষণ নীতি অনুসারে এই যে কাইনেটিক এনার্জিটা আমাদের স্থিতিশক্তির পরিবর্তনের সমান হয়, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি EK ইকুয়াল টু ডেল্টা ইপি। তাহলে যদি আমি ভ্যালু পুট করে দেই তাহলে কি আসছে? হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এই স্মল এম কেটে গেল, তাহলে ভিইর যে ভ্যালুটা আসছে আমরা পাচ্ছি 2 জি ক্যাপিটাল এম বাই আর। এটা আমরা পেলাম, আর এটা হোল টু দি পাওয়ার হাফ হবে। তাহলে মুক্তিবেগের রাশিমালা আমরা পেলাম ভিই ইকুয়াল টু রুট ওভার জি এম ইন্টু 2 বাই ক্যাপিটাল আর, অর এটাকে লিখতে পারি 2 GM বাই আর। এটা আমাদের ভিই। তাহলে ভিইর রাশিমালাটাকে আমি বক্স করে দিচ্ছি। এবার এটাকে আমরা নানা ধরনের ফরম্যাটে লিখতে পারবো। সেই ফরম্যাটগুলো কীরকম দেখা যাক। দেখো, এই যে ভি আমরা পেলাম, আমি উপর নিচে আর দিয়ে গুণ করছি, তাহলে কত হবে? GM আর, তার আগে একটা 2 আছে,
বাই আর স্কোয়ার। অ্যান্ড আমরা ফার্দার কি জানি, স্মল জি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। তাহলে আমরা ভি পাচ্ছি রুট টু জি আর। তাহলে আমরা মুক্তিবেগের আরেকটা রাশিমালা পেলাম, ভিই ইকুয়াল টু রুট টু জি আর। আমাদের এই দুটো ফর্মুলাকে মাথায় রাখতে হবে। অ্যাকর্ডিং টু নিউমেরিক্যাল প্রবলেম আমাদেরকে ফর্মুলা বসিয়ে অঙ্কটা করে আসতে হবে। ঠিক আছে, এবার আমরা পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের রাশিমালাটাকে স্টাবলিশ করব। তাহলে পৃথিবী পৃষ্ঠে যদি আমরা মুক্তিবেগের রাশিমালাকে স্টাবলিশ করতে চাই, তাহলে সেটা কেমন হবে একটু দেখে নিচ্ছি। এখন কেস 1 অ্যাট আর্থ। পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর আমরা ব্যাসার্ধের মান জানি 6400 কিলোমিটার, দ্যাট ইজ 6400 ইন্টু 10 কিউব মিটার। এটা আর্থের রেডিয়াস। অ্যান্ড আর্থে আমাদের স্মল জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটু আগে আমরা এসকেপ ভেলোসিটি ভি পেলাম রুট ওভার 2gr। তাহলে যদি আমি ভ্যালুগুলো পুট করি তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 6400 ইন্টু 10 কিউব এটা। তাহলে ভি আমাদের হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা আমরা পেয়ে যাব। এখন যদি উপগ্রহের অরবিটাল ভেলোসিটি আমাদের v0 হয় আর এসকেপ ভেলোসিটি আমাদের v, তাহলে v0 আর v এর মধ্যে রেশিও কত? v0টা আমরা মনে করে দেখো পেয়েছিলাম জি রুট জি আর, আর ভিটা আমরা পেলাম রুট টু জি আর। তাহলে এক্ষেত্রে আমাদের v0 ইস টু v করলে আমরা পাবো 1 ইস টু রুট টু। এরকমভাবে আমাদের ছোট ছোট প্রবলেম দেয়। এখন যদি মনে করো পৃথিবী পৃষ্ঠে এই উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে মুক্তিবেগ দিয়ে ছুড়ে দেওয়া হলো, এবার এই উচ্চতাটা আমরা কীভাবে ভাববো? ধরে নাও যে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং কি, বুর্জ খালিফা। তাহলে বুর্জ খালিফার উপর থেকে আমরা কোনো একটা রকেটকে ছেড়ে দিলাম এসকেপ ভেলোসিটি দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমাদের এসকেপ ভেলোসিটির মানটা কত হতে পারে? তাহলে সেক্ষেত্রে আমাদের এসকেপ ভেলোসিটির মানটা হবে, ধরে নিচ্ছি আমরা বুর্জ খালিফার হাইট h আর আর্থের রেডিয়াস r। তাহলে একইভাবে আমরা যদি শক্তির সংরক্ষণ নীতিকে কাজে লাগাই তাহলে কী হবে? হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আমার আর প্লাস এইচ। এটা হবে, বোথ সাইড থেকে স্মল এম কেটে যাবে। তাহলে এক্ষেত্রে এসকেপ ভেলোসিটি কত? 2gm বাই আর প্লাস এইচ। এটা আমাদের হবে এবং এটার আমাদের রুট হবে। তাহলে এইটা হলো আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় এসকেপ ভেলোসিটির রাশিমালা। এখন যদি পৃথিবীর ঘনত্ব আমাকে বলে দেওয়া থাকে, যদি আমাদের বলা থাকে পৃথিবীর ঘনত্ব রো, পৃথিবীর ঘনত্বটা আমাদের বলে দিয়েছে রো, ইট ইজ ডেন্সিটি অফ আর্থ। তাহলে পৃথিবীর রেডিয়াস যেহেতু আমরা আর জানি, তাহলে পৃথিবীর মাস কত হবে? মাস ইকুয়াল টু আমরা জানি কি, ডেন্সিটি ইন্টু ভলিউম। তাহলে পৃথিবীর ডেন্সিটিটা রো আর পৃথিবীর ভলিউম কত? 4/3 পাই আর কিউব। এটা আমাদের মাস। তাহলে এক্ষেত্রে আমাদের এসকেপ ভেলোসিটি কত? আমরা ভির মানটা একটু আগে পেলাম, ভি ইকুয়াল টু রুট টু জি এম বাই ক্যাপিটাল আর। এবার এক্ষেত্রে যদি আমি এম এর ভ্যালু বসাই তাহলে জিনিসটা কী দাঁড়াচ্ছে? 2g 4/3 পাই আর কিউব রো ডিভাইডেড বাই আর। এটাকে সিম্পলিফাই করলে আমরা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি হচ্ছে 2r ইন্টু রুট ওভার
2πρg/3। এবার এই কনস্ট্যান্টগুলোর যদি আমি ভ্যালু পুট করি তাহলে মুক্তিবেগের যে রাশিমালাটা আমরা পাবো সেটা পাবো হচ্ছে VE = 1.63 r√πρg। এটাকে আমরা একটা বক্স করে দিলাম। এবার এই মুক্তিবেগের কারণে কি হয় দেখো, পৃথিবী যখন আমাদের প্রথম দিকে সৃষ্টি হয়েছে তখন কি ছিল? পৃথিবী একটা জ্বলন্ত অগ্নিয় পিণ্ড ছিল এবং তখন বায়ুমণ্ডলে কম পরিমাণ হলেও হাইড্রোজেন, হিলিয়াম এই গ্যাসগুলো ছিল। এবার এই টেম্পারেচার খুব হাই হওয়ার কারণে কি হবে? গ্যাসের অণুগুলোর গতিশক্তি অত্যাধিক হারে বৃদ্ধি পাবে এবং এই গ্যাসের অণুগুলি প্রায় মুক্তিবেগের সমান ভেলোসিটি লাভ করে যায়। তার ফলে এই হিলিয়াম, হাইড্রোজেন প্রভৃতি হালকা গ্যাসগুলো পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রের বাইরে চলে যায়। এই কারণের জন্য পৃথিবী পৃষ্ঠে আমরা হাইড্রোজেন, হিলিয়াম এবং বিভিন্ন যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে যেমন নিয়ন, আর্গন এই জাতীয় নিষ্ক্রিয় গ্যাসগুলোকে আমরা পৃথিবী পৃষ্ঠে পাই না। তাহলে বোঝা গেল যে পৃথিবী পৃষ্ঠে কেন আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলোকে পাই না। এবার একটা সিম্পল জিনিস আমরা আলোচনা করব যে তোমরা তো লিফটে চড়েছো, কোনো বড় বিল্ডিং বা হসপিটালে গেলে আমরা সাধারণত লিফটের মধ্যে চড়ে থাকি। তাহলে লিফট এরকম একটা হয় আর এর উপর একটা দড়ি দিয়ে ঝোলানো থাকে। এবং এটাকে একটা দড়ির সাহায্যে আমাদের সাসপেনশন করা থাকে আর এই লিফটের ভিতরে আমরা থাকি। তাহলে কোনো কারণে যদি লিফটটা আমাদের ছিঁড়ে যায় তাহলে কি হবে? অভিকর্ষের টানে লিফটটা আমাদের নিচের দিকে পড়তে থাকবে, লিফট সহ তখন আমার অ্যাক্সিলারেশন কত হয়ে যাবে? g হয়ে যাবে। এখন আমরা ওজনটাকে কেন ফিল করি? নিউটনস থার্ড ল কি বলে? নিউটনস থার্ড ল বলে তুমি কোনো একটা বস্তুর উপর যে পরিমাণ বল দেবে বস্তুটাও ঠিক লম্বভাবে তোমার উপর সেই পরিমাণ প্রতিক্রিয়া বল দেবে, তাই তো? তার ফলে আমি যদি পৃথিবীর উপর যে বলটা প্রয়োগ করছি সেটা কি? অভিকর্ষীয় বল। তার ফলে পৃথিবীও আমার উপর একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে, সেই বলটা হলো আমাদের প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলের জন্য আমরা আমাদের ওজনটা অনুভব করি। এখন যখন আমি লিফটের মধ্যে করে রয়েছি তাহলে নিচের দিকে আমার mg ত্বরণ আছে আর লিফটের ত্বরণ যদি এ হয় তাহলে লিফটের উপর আমি এ ত্বরণ অ্যাপ্লাই করলে এর উপরে রিয়াকশন ফোর্স হবে আমার ma। তাহলে সিস্টেমের নেট ফোর্স কত? নেট রিয়াকশন ফোর্স আমি পাচ্ছি কত? m কমন নিলে g মাইনাস এ। এখন যদি লিফটটা ছিঁড়ে যায় তাহলে এই এটা কী হবে? এটা আমার জি এর সমান হয়ে যাবে, মানে অবাধে পতনশীল লিফটের ক্ষেত্রে a = g হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে জি এর জায়গায় যদি আমি জি বসাই তাহলে দ্যাট ইজ m × 0, তাহলে দ্যাট ইজ 0, রিয়াকশান ফোর্স 0। এই রিয়াকশান ফোর্সটা অবাধে পতনশীল লিফটের ক্ষেত্রে আমাদের 0 হয়ে যায় বলে লিফট যখন নিচে পড়ে তখন আমরা নিজেদের ভারহীন অনুভব করি। একই কথা আমাদের উপগ্রহের ক্ষেত্রেও প্রযোজ্য, যে আমাদের বাইরের যে পৃথিবীকে মানে প্রদক্ষিণ করে চলেছে যে উপগ্রহগুলো, এই উপগ্রহের মধ্যেও যে মহাকাশচারীরা থাকে তারা ভরহীন অনুভব করে। কেন ভরহীন অনুভব করে একটু আমরা দেখি। তাদেরকে একটা ছবি আঁকবো। তার আগে যদি ছবি আঁকি আমরা, যে ধরে নিচ্ছি এই যে আমাদের পৃথিবী আছে, পৃথিবীর রেডিয়াস হলো r এবং এই পৃথিবী থেকে একটা সার্টেন হাইটে আমাদের একটা স্যাটেলাইট মুভ করছে। এইটা সেই আমাদের স্যাটেলাইটটা। তাহলে এই হাইটে আমাদের ধরে নিলাম গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন g প্রাইম। তাহলে এই উপগ্রহের মাস যদি m হয় তাহলে পৃথিবী একে কত বল দিয়ে টানবে? পৃথিবী একে টানবে আমার
এম জি প্রাইম বল প্রয়োগ করে। আর এই এম জি প্রাইমের জন্যই এর উপর একটা আমাদের রিয়াকশন ফোর্স আর থাকবে, আর বা এটাকে আমি এন নাম দিচ্ছি, রিয়াকশন ফোর্স এন। আর এই অরবিটে যদি আমাদের অরবিটাল ভেলোসিটি v0 হয়, তাহলে এই অরবিটাল অ্যাক্সিলারেশন বা আমাদের অভিকেন্দ্র ত্বরণ এসি, এটা আমাদের কত হচ্ছে, এটা আমাদের হবে v0² এগুলো আমরা বৃত্তীয় গতি যখন পড়বো তখন আমরা দেখতে পাবো। আর এই যে উপগ্রহের মেঝের উপর রিয়াকশন ফোর্স, সেটা আমার এন হয়, তাহলে আমাদের নেট ফোর্স কত? নেট ফোর্স আমাদের এম জি প্রাইম মাইনাস এন, এটাই আমাদের এম ইন্টু এসি অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, এটা আমরা পাচ্ছি। আবার আমরা এই কক্ষীয় বেগ v0, এই কক্ষীয় বেগ v0 মান আমরা জানি √g প্রাইম, আর এই পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহটার যদি ডিস্টেন্স আর হয় তাহলে √g প্রাইম আর, তাই তো? এইবার আমরা এই নর্মাল ফোর্সের ভ্যালুটা বের করছি। তাহলে এই নর্মাল ফোর্সটা আমাদের কত আসছে? এম জি প্রাইম মাইনাস এম এসি, এটা আমরা পাচ্ছি। এখন এসির ভ্যালুটা যদি বসাই, এম জি প্রাইম মাইনাস এম এসি কত? v0² and that is mg prime minus m, v0² means g prime r/r কেটে গেল, that is mg prime minus mg prime, that is equal to 0। তার মানে উপগ্রহের মধ্যে যখন কোনো মহাকাশচারী ভ্রমণ করে তখন তার উপর আমাদের নেট রিয়াকশন ফোর্সটা থাকছে, সেই নেট রিয়াকশন ফোর্সটা আমাদের 0 হয়, অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া বলটা আমাদের 0 হচ্ছে। যেহেতু আমাদের এখানে কোনো প্রতিক্রিয়া বল থাকছে না, তাই উপগ্রহের মধ্যে বিচরণকারী মহাকাশচারীরা নিজেদেরকে ভারশূন্য বলে মনে করে। যখন উপগ্রহের কথা বললাম, তাহলে আমাদের এই উপগ্রহও না দুরকম দেখতে পাওয়া যায়। এই স্যাটেলাইটকেও আমরা দুটো সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই সাব ক্যাটাগরি হলো পোলার স্যাটেলাইট আর জিও স্টেশনারি স্যাটেলাইট। বারবার একটু ভুল হয়ে যাচ্ছে। স্যাটেলাইটকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হলো আমাদের পোলার আর একটা হলো আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট। তাহলে এই দুটো জিনিস কি, পোলার স্যাটেলাইট কি আর জিও স্টেশনারি স্যাটেলাইট কি? দেখো, প্রথমটা হচ্ছে আমরা বলছি পোলার স্যাটেলাইট, বা এগুলোকে বাংলায় বলা হয় মেরু উপগ্রহ। মেরু উপগ্রহটা কি? আমাদের পৃথিবীর যেমন 0 ডিগ্রি বরাবর কি আছে? আমাদের নিরক্ষরেখা। তাহলে এই নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে দুটো খণ্ডে ভাগ করলে সেটাকে আমরা বলছি নিরক্ষীয় তল। এবং নিরক্ষীয় তলের সমকোণে, অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর পৃথিবীকে ভাগ করলে যে তলটা পাবো সেটা আমাদের মেরুতল বলে আমি যদি নাম দিই, তাহলে এই মেরুতল বরাবর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যে উপগ্রহগুলো প্রায় 500 থেকে 800 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করে চলছে, সেগুলোকে আমরা বলছি পোলার স্যাটেলাইট। এটা কোথা থেকে? নর্থ পোল টু সাউথ পোল, প্রায় 500 কিলোমিটার থেকে আমাদের 800 কিলোমিটার হাইটে এরা প্রদক্ষিণ করে, ঠিক আছে? এবং যদি আমি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যাই, তাহলে আমাদের অ্যাকচুয়াল কী হয়, যে ক্রান্তীয় জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, তারপর শীতল জলবায়ু, এগুলো আমরা দেখতে পাই, যেগুলো আমরা ভূগোলে পড়েছি। অর্থাৎ উপর থেকে যত আমি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে আসবো, ক্রমাগত কিছু জলবায়ুর পরিবর্তন আমরা খেয়াল করি। তাই পোলার স্যাটেলাইটের মাধ্যমে কী তথ্য পাই? পোলার স্যাটেলাইটের মাধ্যমে আমরা জলবায়ু সংক্রান্ত তথ্য পাই। অর্থাৎ এই কারণে একে আবহাওয়া উপগ্রহ বা আমরা এটাকে ওয়েদার স্যাটেলাইটও বলতে পারি। এর সাহায্যে আমরা মেঘের ছবি তুলি, সমুদ্রের তলদেশের গভীরতা, তারপর সমুদ্রের উষ্ণতা, সমুদ্রপৃষ্ঠে কোনো ঘূর্ণবাদ তৈরি হয়েছে কিনা, এগুলো জানার জন্য আমরা পোলার স্যাটেলাইটকে ব্যবহার করি। আর জিও স্টেশনারি স্যাটেলাইট কি হয়? আমরা এই জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবীকে 24 ঘন্টায় প্রদক্ষিণ করে।
তাহলে পৃথিবীকে 24 ঘন্টা যে প্রদক্ষিণ করছে এটা কি করে করছে? পৃথিবীও কি হয় পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর 24 ঘন্টায় নিজের অক্ষের উপর একবার প্রদক্ষিণ করে, এবং এই উপগ্রহ পৃথিবীর প্রদক্ষিণের সাথে সাথে পৃথিবীর অক্ষ বরাবর প্রদক্ষিণ করতে থাকে 24 ঘন্টায় পূর্ব থেকে পশ্চিমে। অর্থাৎ এরা পৃথিবীর আমার দ্রাঘিমা অঞ্চলগুলোকে প্রদক্ষিণ করছে, বিভিন্ন দ্রাঘিমার উপর দিয়ে প্রদক্ষিণ করছে। এর ফলে যেটা হয় আমাদের রেডিও কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশনের সুবিধা হয়। রেডিও কমিউনিকেশন অ্যান্ড টেলিকমিউনিকেশন বা টেলিভিশনের সুবিধা হয়। তাহলে আমাদের এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। এইখানে আমাদের গ্র্যাভিটেশন চ্যাপ্টারটা শেষ হচ্ছে, এবং এরপর আমরা গ্র্যাভিটেশন সংক্রান্ত কিছু প্রবলেম সেট আলোচনা করব।